আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় তোমরা সবাই, করুণায় সবাই আর কি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ থেকে তোমাদের দৈনন্দিন কার্য সম্পাদন করে যাচ্ছ। আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে সুস্থ আছি, স্বাভাবিক আছি। তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন ও স্নেহ। আজকের ক্লাসের আর ভূমিকা না করে আমরা মূল ক্লাসেই চলে যাই। আমরা গত ক্লাসে কেন্দ্রীয় প্রবণতা, গত কয়েকটা ক্লাস নিয়ে আমরা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আমরা আলোচনা করছি। গত ক্লাসে আমরা কেন্দ্রীয় প্রবণতার একটা অঙ্কীয় পরিমাপ, গাণিতিক গড়, বিভিন্ন ধরনের তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হবে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মানে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করতে শিখেছি আমরা, বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করতে শিখেছি, গাণিতিক গড়ের সূত্র শিখেছি। আজকে আমরা অবস্থান পরিমাপ, অঙ্কীয় পরিমাপের আর একটা পরিমাপ নিয়ে আর কি আমরা আলোচনা করব। সেই পরিমাপটা হলো জ্যামিতিক গড়। সেই পরিমাপটা হলো জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন নিয়ে আর কি আজকে আমরা আলোচনা করব, এবং সময় পেলে আমরা তরঙ্গ গড় নিয়েও আমরা আলোচনা করব। কি ব্যাপার, বোঝা যাচ্ছে না কেন? জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন। জ্যামিতিক গড় কাকে বলে? জ্যামিতিক গড় কাকে বলে? উপাত্তের মানগুলোর, মানে যেমন আমরা গাণিতিক গড় কাকে বলে বলেছিলাম, মনে আছে? গাণিতিক গড় কাকে বলে? গাণিতিক গড় কাকে বলে আশা করি মনে আছে। তাহলে গাণিতিক গড় কাকে বলে যদি মনে থাকে, তাহলে আমরা ওখানে ছিল
যে উপাত্তের মানগুলোর সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। তাহলে এখানে হলো অশূন্য ধনাত্মক মান বিশিষ্ট অশূন্য ও ধনাত্মক মান বিশিষ্ট n সংখ্যক মানের গুণফলের n-তম মূলকে জ্যামিতিক গড় বলে। যে আবার বলি যে অশূন্য ধনাত্মক মান বিশিষ্ট কোন তথ্য n সংখ্যক অশূন্য মান বিশিষ্ট n সংখ্যক মানের গুণফলের n-তম মূলকে জ্যামিতিক গড় বলে। n সংখ্যক মান বিশিষ্ট কোন তথ্য সারির অশূন্য ও ধনাত্মক মান বিশিষ্ট n সংখ্যক মানের গুণফলের n-তম মূলকে জ্যামিতিক গড় বলে। তাহলে মূল কাকে বলে সেটা আমার মনে হয় তোমরা সবাই জানো যে মূল কাকে বলে। যে মূল সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা থাকার কথা যে n সংখ্যক মান বিশিষ্ট কতগুলো মানের গুণফলের n-তম মূলকে জ্যামিতিক গড় n-তম মূলকে জ্যামিতিক গড় বলে। n-তম মূলকে জ্যামিতিক গড় বলে। তাহলে কি বলা হলো? প্রথম শর্ত হচ্ছে যে মানগুলো শূন্য থাকা যাবে না। কোনো মান শূন্য থাকা সংজ্ঞায় বলছে কি অশূন্য মান বিশিষ্ট, মানে কোনো মান শূন্য হওয়া যাবে না। প্রথম শর্ত হচ্ছে যে কোনো মান শূন্য হওয়া যাবে না, অর্থাৎ প্রত্যেকটা মান ধনাত্মক হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো মান শূন্য হবে না, দ্বিতীয় মান কোনো মান ঋণাত্মক হওয়া যাবে না। যদি এরকম হয় তাহলে সেই মানগুলোর গুণফলের n-তম মূলকে জ্যামিতিক গড় বলে। ধরি এক চলকের n সংখ্যক অশূন্য ও ধনাত্মক মান n সংখ্যক অশূন্য ও ধনাত্মক মান x1 x2 x3 up to xn যদি
এই মানগুলো হয় তাহলে 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 জ্যামিতিক গড় জ্যামিতিক জ্যামিতিক গড় জ্যামিতিক গড়কে সংক্ষেপে জিএম দ্বারা প্রকাশ করা হয়। জিওমেট্রিকের জি আর মিনের এম, তাহলে জ্যামিতিক গড়কে সংক্ষেপে জিএম দ্বারা প্রকাশ করা হয়। জিএম সমান, তাহলে কি বলা হয়েছে, এন তম মূল, তাহলে এন তম মূল, এইটা হলো মূল চিহ্ন দিলাম। এন তম মূল, কার এন তম মূল? ওই মানগুলোর গুণফলের মানগুলো কি কি, x1 x2 x3 আপ টু xn, এই মানগুলোর গুণফলের এন তম মূলকে জ্যামিতিক গড়, এন তম মূলকে জ্যামিতিক গড় বলে। জ্যামিতিক গড় জিএম সমান, তাহলে রুট nth রুট অফ x1 গুণন x2 গুণন x3 আপ টু xn, এই গুণফলগুলোকে আমি উদাহরণ দিয়ে আর কি, উদাহরণ দিয়ে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে ধরো কোনো উপাত্তের 5টি মান বা 6টি মান বা 10টি মান, যদি মানগুলো হয় 3, 5, 7, 9, 11, এই 13, এই কয়টা মান আছে, এগুলো হলো, এটা হলো x1, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, এটা x6, অর্থাৎ এখানে 6টা মান আছে। তাহলে জ্যামিতিক গড় জিএম ছয়টা মান আছে, তাই আমরা মূল নিব 6, এখানে ষষ্ঠ মূল। এখন 3 গুণন 5 গুণন 7 গুণন 9 গুণন 11 গুণন 13, এই মানগুলোকে গুণ করে ষষ্ঠ রুট নিলেই তাকেই বলা হবে জ্যামিতিক গড়। এখন এই রুটটা আমরা কিভাবে নির্ণয় করব? এই রুট নির্ণয় করার জন্য ক্যালকুলেটরে প্রথমে 6, তারপরে শিফট, তারপর ক্যালকুলেটরে দেখবা এরকম একটা চিহ্ন আছে, সেটা শিফট দেওয়ার পর এই চিহ্ন, ব্রাকেট দিয়ে 3 গুণন 5 গুণন 7 গুণন 9 গুণন 11 গুণন 13, ব্রাকেট ক্লোজ করে সমান টিপলেই এই জ্যামিতিক গড় আমরা পেয়ে যাব। আমরা ক্যালকুলেটরে একটু দেখি, যে ক্যালকুলেটরে দেখো, আমরা একটা ক্যালকুলেটরে দেখি, যে ক্যালকুলেটরে দেখো যে তাহলে আমরা প্রথমে কি বলেছি, আগে 6, তাহলে দেখো আমরা 6 টিপলাম, 6 টিপার পর শিফট বলেছি, তারপর কি বলেছি, যে এরকম চিহ্ন আছে এখানে দেখো, তারপরে ব্রাকেট শুরু দিয়ে মানগুলা কি কি, 3 গুণন 5 গুণন 7 গুণন 9 গুণন 11 গুণন 13, ব্রাকেট ক্লোজ করলাম। এই সমান টিপলে এটার জ্যামিতিক গড় আমরা পেলাম, জ্যামিতিক গড় পেলাম 7.16। তাহলে জ্যামিতিক গড় আমরা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করলে প্রথমে মানগুলোকে আমরা গুণ করে নেব, গুণ করে নিয়ে জয়টা মান আছে, আমরা এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 3 গুণন 5 গুণন 7 গুণন 9 গুণন 11 গুণন 13 দিয়ে এর উপর পাওয়ার
1/6টা সংখ্যা আছে, তাই এটাকে 1/6 এভাবেও আমরা লিখতে পারি। এভাবেও আমরা জ্যামিতিক গড়কে লিখতে পারি। কি বোঝা গেল? তাহলে এবার মানে এখন ধরো যে এই মানগুলা আমরা গুণ করছি। এখন যদি অনেক বেশি সংখ্যা হয়ে যায় বা অনেক বড় বড় সংখ্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু গুণ করা খুব কঠিন। বর্তমানে হয়তো ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, বিভিন্ন এর মাধ্যমে তোমার যত বড় বড় সংখ্যায় আসুক না কেন আমরা গুণ করতে পারবো, গুণ করে ফেলতে পারবো। তবুও কম্পিউটারের একটা মেমোরি আছে, তার বাইরে গেলে আর গুণ করা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে, এবং এখন হয়তো আমার হাতে ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, আমরা সহজেই গুণ করে ফেলতে পারছি, সহজেই গুণ করে ফেলতে পারছি। কিন্তু যখন ক্যালকুলেটর ছিল না, যখন ক্যালকুলেটর ছিল না তখনও তো পরিসংখ্যান, যখন ক্যালকুলেটর ছিল না তখনও তো পরিসংখ্যান ছিল। তাহলে সেই যুগে জ্যামিতিক গড় কিভাবে নির্ণয় করত সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে জ্যামিতিক গড় আশা করি যে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে জ্যামিতিক গড় নির্ণয় করব সেটা তোমরা নির্ণয় করতে পারবা এবং শিখে নিয়েছো নাকি? কি বলো? কোনো প্রবলেম থাকলে বলো। আমি যেটুকু বললাম সেটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেম বলো তোমরা। তাহলে এই পদ্ধতিতে জ্যামিতিক গড় নির্ণয় করতে গেলে যদি অনেক বড় বড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে এই গুণফল নির্ণয় করা কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে এই গুণফল নির্ণয় করার জন্য বা যোগ করার জন্য, দ্রুত যোগ করা বা গুণ করা বা ভাগ করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন রকম পদ্ধতি বা টেকনিক অবলম্বন করত, বা বিভিন্ন ধরনের মানে পদ্ধতির সাহায্যে তোমরা গুণফল বা ভাগফল বা মূল বা পাওয়ার এগুলা নির্ণয় করতেন। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে লগারিদমিক পদ্ধতি, লগের সাহায্যে গুণফল নির্ণয়। লগ ব্যবহার করে গুণফল বা মূল বা ভাগফল এগুলো সহজেই নির্ণয় করা যায়। এবং আগের যুগে তখন আমরা যখন লেখাপড়া করি ইন্টারমিডিয়েট লেভেলে, তোমাদের বয়সে আমরা যখন ছিলাম তখন আমাদের হাতে অ্যাভেলেবল ক্যালকুলেটর ছিল না, যার কারণে আমরা গুণ করার জন্য আমরা মানে লগারিদমিক টেবিল ব্যবহার করতাম। সেই টেবিল ব্যবহার করে বড় বড় গুণ বা ভাগ অতি সহজেই নির্ণয় করতে পারতাম। আমরা ফিজিক্সের প্র্যাকটিক্যাল করতাম, সেখানে লগ টেবিল ব্যবহার করতাম, লগ টেবিল ব্যবহার করে সেই গুণফল নির্ণয় করতাম। কিন্তু বর্তমানে লগ টেবিলের ব্যবহারটা ফিজিক্স বা মানে বিজ্ঞানে খুব একটা বেশি নাই, কিন্তু এই লগ আমাদের পরিসংখ্যানে ব্যাপক হারে লগের ব্যবহার আছে, ব্যাপক হারে লগের ব্যবহার আছে। মানে কার্ভের মানে লগারিদমিক যদি কার্ভ হয়, এক্সপোনেনশিয়াল কার্ভ হয়, সেই ক্ষেত্রে সমাধান করার জন্য তোমার এই লগের জ্ঞান না থাকলে মানে পরিসংখ্যানের জ্ঞানটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা এই জ্যামিতিক গড় লগারিদম বা লগ ব্যবহার করে আমরা কিভাবে নির্ণয় করব সেটা আর কি বলবো। তাছাড়া তোমাদের হয়তো
সৃজনশীল প্রশ্নের ক্ষয়ে হয়তো তোমার এই প্রশ্নটা দিতে পারে যে তোমার এরকম থাকতে পারে যে জিএম সমান অ্যান্টিলগ অ্যান্টিলগ অফ 1/n সামেশান i সমান 1 up to n log x i। এইটা হয়তো তোমার যে এইটা সমান এটা হয় ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে আর কি। এটা লগারিদম মানে লগ। আর তোমাদের আর একটা কথা বলি যে অ্যান্টিলগ বা এই লগ এই কথাগুলা অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। অ্যান্টিলগ বইয়ে দেখবা যে বড় হাতের অক্ষরের এ লিখেছে, তারপর এই অ্যান্টির মাঝে একটা হাইফেন দিয়েছে, এরকম কোনো এইটা হলো গোটাটা একটা অ্যান্টিলগ, গোটাটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশান। এবং ম্যাথমেটিক্যাল ফাংশান কখনো বড় হাতের অক্ষর ব্যবহার করা হয় না, যেমন লগ, কস, সাইন, সেক, কোসেক, ট্যান থিটা, এগুলার এই ট্যান কখনো টি বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয় না। কস থিটা এই কস বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয় না। মানে তোমরা ম্যাথমেটিক্সে যে সব ফাংশানগুলো আছে সেই সব ফাংশানগুলা ছোট হাতের অক্ষর দিয়েই লেখা হয়। তবে পরবর্তীতে হয়তো কিছু ফাংশান এসেছে যেগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়। কাজে তোমরা ভুল করেও অ্যান্টিলগের একে বড় হাতের অক্ষর দিয়ে লিখবা না, লগের এলকে বড় হাতের অক্ষর দিয়ে লিখবা না, এটা ভুল। বইগুলাতে আছে, বইগুলাতে হয়তো দেখবা যে অ্যান্টিলগের এ বড় হাতের অক্ষর দিয়ে লিখেছে, অ্যান্টির পরে হাইফেন দিয়ে লগ লিখেছে, এটা লেখা যাবে না। কারণ অ্যান্টিলগ গোটাটাই একটা ফাংশান, অ্যান্টিলগ হলো গোটাটা একটা ফাংশান। এই লগ কি জিনিস আর অ্যান্টিলগ কি জিনিস সেটা তোমরা 9-10-এ শিখেছ। এখন এটা আমরা দেখব। তাহলে জ্যামিতিক গড়ের সূত্র, আমরা জ্যামিতিক গড়ের সূত্র কি জানি? জ্যামিতিক গড় জিএম সমান x1 গুণন x2 গুণন x3 আপ টু xn তার উপর পাওয়ার 1/n। এটাই কিনা? এটা তো। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা লগ নিই, লগ জি উভয় পক্ষে যদি আমরা লগ নিই, এইদিকেও লগ নিলাম যে লগ x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn পাওয়ার 1/n। তাহলে লগের ধর্ম আমরা জানি, লগের ধর্ম যে পাওয়ার যদি থাকে, পাওয়ার থাকলে সেই পাওয়ারটা আগে এসে গুণ হয়ে যায়। যেমন 1/n পাওয়ার আছে, 1/n এখানে গুণ হয়ে যাবে। লগ x1 x2 x3 আপ টু xn। আর লগের গুণ থাকলে আমরা সূত্র জানি কি? লগের গুণ থাকলে যোগ হয়ে যায়। 1/n log of x1 প্লাস log x2 প্লাস log x3 প্লাস আপ টু প্লাস log xn log xn। এরপর আমরা 1/n এই যোগ আছে যেহেতু যোগকে সংক্ষেপে আমরা লিখতে শিখেছি i সমান 1 up to n log x i। এবার log gm সমান আমরা পেলাম, log gm সমান আমরা পেলাম এটা, বা log gm বা log gm। আর এই লগকে যদি
এই লগ আছে, এই লগকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে এই লগটা ওই পারে গেলে অ্যান্টি লগ হয়ে যাবে। অতএব জিএম সমান অ্যান্টি লগ অফ (1/n সামেশান i সমান 1 up to n log x i। এই হলো, দেখো আমি যে সূত্রের কথা বলেছি সেই সূত্র তোমাদের হলো নাকি? তো তোমাদের যদি প্রশ্ন আসে যে জিএম সমান অ্যান্টিলগ, জিএম সমান অ্যান্টিলগ 1/n সামেশান i সমান 1 up to n log x i, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে এইটুকু লিখলেই হবে। তো এবার তাহলে এটার প্রয়োগটা আমরা একটু দেখি যে কিভাবে এই মানটা নির্ণয় করব। আমরা এটার প্রয়োগ দেখব যে এটা কিভাবে আমরা এই মানটা নির্ণয় করব, সেটা আমরা লগ কিভাবে বের করব, অ্যান্টি লগ কিভাবে বের করব, সেটা আমরা এখন শিখব। হ্যাঁ, যে তোমার যে মানগুলা ছিল 5, 7, 9, 11, 13 এগুলার যদি আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে চাই তাহলে অ্যান্টি লগ অফ 1/n মানে 1/6 আর লগ অফ প্রথম, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে সাম লগ অফ xi মানে কি, যে এটা আসলে লগ x1 প্লাস লগ x2 প্লাস লগ x3 প্লাস লগ x4 প্লাস লগ x5 প্লাস লগ x6 এই ছিল না? তাহলে এখন এটা সমান, তাহলে এখানে অ্যান্টি লগ অফ 1/6 লগ প্রথম 5 প্লাস লগ 7 প্লাস লগ 9 প্লাস লগ 11 প্লাস লগ 1 2 3 4 5 লগ 13, একটা কি ছুটেছে। তো যাই হোক, যদি এই কয়টাই থাকে তাই এখানে 6টা হয় না, এখানে হয় 5টা, 5, 7, 9, 11, 13, তাহলে 1 2 3 4 5, সরি 6টাই আছে, 1 2 3 4 5, 5টা আছে, তাহলে 1/5, 5টা আছে এখানে, তাহলে 1/5, আর এখানে এটা হবে না, তাহলে এইখানে তাহলে এখন এটা মানগুলা নির্ণয় করব কিভাবে সেটা আমরা এখন শিখব। হ্যাঁ, যে এই লগ, তাহলে প্রথমে আছে কি লগ 5, তাই না? তাহলে আমরা এই যে লগ বলে একটা বাটন আছে দেখো ক্যালকুলেটরে, এই লগের পর আছে কত 5 প্লাস লগ 7 প্লাস লগ 9 প্লাস লগ 11 প্লাস লগ 13 সমান টিপলে এই মানটা যোগ করে আমরা পেয়ে গেলাম। এই মানটা যোগ করে আমরা পাইলাম, তাহলে এই মানটা যোগ করে পেলাম যে অ্যান্টি লগ অফ 1/5 আর গুণন এটার মান পেলাম 4.6536, এই মানটা আমরা পাইলাম। তাইলে এই মান পাইলে একে 5 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করলে এটা আসলো, তাহলে অ্যান্টি লগ অফ 5 দিয়ে ভাগ করে আছে,
0.9307 এ আছে। এত ঘর না নিলেও পারো, 4 ঘর নিলেও পারো, যেখান পর্যন্ত রাখতে পারো, কোনো সমস্যা নাই। এবার অ্যান্টিলগ বের করবো কিভাবে? অ্যান্টিলগ বের করার জন্য শিফট দিয়ে ওই লগ, শিফট দেওয়ার পর এই লগ, দেখো 10 লেখা এসছে ক্যালকুলেটারে, শিফট লগ, শিফট লগ টিনার পর ওই মানটা কিন্তু অ্যান্সারের মধ্যে আছে, তাই অ্যান্সার সমান টিপলে এই মানটা 8.55257, এটাই হলো আমাদের জ্যামিতিক গড় এই পদ্ধতিতে। কি বোঝা গেল? তাহলে আমরা জ্যামিতিক গড় 2 পদ্ধতিতে লিখতে পারি। জ্যামিতিক গড়ের অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করার জন্য আমরা 2টা সূত্র শিখলাম। একটা হলো শুধুমাত্র গুণ করে মূল নির্ণয় করলেই পাওয়া যায়, আর একটা সূত্র হলো লগারিদম ব্যবহার করে জ্যামিতিক গড় নির্ণয় করা যায়। আগে যখন সৃজনশীল ছিল না তখন যা সূত্রটা জানলেই হতো, কিন্তু এখন সূত্রের চাইতে প্রয়োগটা ভালো মতো জানতে হবে। কিভাবে লগ নির্ণয় করতে হয়, কিভাবে অ্যান্টি লগ নির্ণয় করতে হয়, এগুলা ভালো মতো জানতে হবে। না হলে এখন হয়তো তোমার বলে দিল যে অবজেক্টিভে দিয়ে দিল যে লগ এত, এর মান কত হয়। এখন যদি ক্যালকুলেটরের ব্যবহার জানো তাহলে ক্যালকুলেটর থেকে খুব সহজেই তুমি লগের মান পেয়ে যাবা। তবে লগের মানটা তোমাকে বের করতে অবশ্যই বের করতে জানতে হবে। এরপর আমরা দেখব বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে জ্যামিতিক গড় নির্ণয় করা হয়। তাহলে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করব। তারপর গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করব। কিভাবে নির্ণয় করা হবে সেটা আমরা এখন দেখব। তাহলে যদি এরকম তথ্য দেওয়া থাকে, এক্স এর মান দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, ধরো 3, 5, 7, 9, 11, 13 এই মানগুলা দেওয়া আছে। আর প্রত্যেকটা মানের এটার গণসংখ্যা ধরো 10, এটার গণসংখ্যা 16, এটার গণসংখ্যা 12, এটার গণসংখ্যা ধরো 9, এ গণসংখ্যা 6, এখানে গণসংখ্যা 3। এখানে আমাদের জ্যামিতিক গড় নির্ণয় করতে হবে। এই জ্যামিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের এখানে বের করতে হবে লগ এক্স, আর একটা কলাম করতে হবে এফ লগ এক্স। এই 2টা কলাম আমাদের লগ এক্স এর একটা কলাম করতে হবে, আর এফ লগ এক্স এর কলাম করতে হবে। এটা আমরা কিভাবে করব? এই লগের কলামটা প্রথমে লগের কলাম লগ 3 সমান লগ 3 এর মান পাইলাম 0.477 একে আবার
এফ দিয়ে গুণ, গুণন 10, একসাথে দুইটা কাজ করবে, না হলে সময় অনেক বেশি লেগে যাবে। তাহলে 4.77 অন। তারপরে লগ 5 সমান লগ 5-এর মান 0.6990 গুণন 16 তাহলে এটার মান পাইলাম 11.184 করে দিলাম। তারপরে লগ 7-এর মান পাইলাম 0.845 অন, গুণন 12 সমান 10.1412। তারপরে আছে লগ 9-এর মান পেলাম 0.9542 গুণন 9 সমান এটা পাইলাম 8.5882। তারপরে লগ 11 সমান আমরা পাইলাম 1.0414 গুণন 6 সমান আমরা পাইলাম 6.2483। তারপরে লগ 13 সমান পাইলাম আমরা 1.1139 গুণন 3 সমান 3.348। এখন আমাকে করতে হবে কি, এই এন কত হয় যোগ করে বের করতে হবে, আর এই সামেশান এফ আই লগ এক্স আই এর মান কত হয় সেটা বের করতে হবে। দেখা যাচ্ছে। তাহলে এটা আমাদের নির্ণয়। আমাদের এখন এই যোগফলটা বুঝতেই পারছো যে এই মানগুলা যোগ করা আর এই মানগুলা যোগ করতে যে সময় লাগবে, এটা তো অনেক সময় লাগবে। আমরা একটু টেকনিক্যালি যদি যোগটা করি, টেকনিক্যালি যোগ করলে দেখা যাবে যে অনেক সময় অনেক কম লাগবে। এবং এই পদ্ধতিতে, টেকনিক্যাল পদ্ধতিটা, আমরা প্রথমে ক্যালকুলেটরকে এসডিতে নিয়ে আসবো। এসডিতে নিয়ে আসার নিয়ম আমি গত ক্লাসে বলেছি, আবারও বলছি। মুড ওয়ান টিপলে ক্যালকুলেটরে এসডি আসলো। এবার আমরা করব কি, লগ 3 শিফট কমা 10 মেমোরি প্লাস। তারপর লগ 5 শিফট কমা 16 মেমোরি প্লাস। তারপর লগ 7 শিফট কমা 12 মেমোরি প্লাস। তারপরে লগ 9 শিফট কমা 9 মেমোরি প্লাস। তারপরে লগ 11 শিফট কমা 6 মেমোরি প্লাস। তারপরে আছে তোমার লগ 13 শিফট কমা 3 মেমোরি প্লাস। আমরা এটা করলে পারে দেখছি যে এই যোগফলটা এসছে আমাদের
এই যোগফলটা আমরা পাইলাম, এই এন এর যোগফল পাইলাম আমরা 56। এটা যোগফল পাইলাম 56। আর শিফট 1, দেখো 2 নম্বরে সাম আছে, 2 নম্বরে সাম সমান টিপলে পারে এইটার যোগফল পাইলাম আমরা 44.2727, এই 27 পর্যন্ত লিখো তাইলে হবে 27, তারপরে আছে 4 3 করতে পারো, 27 4 3। তাহলে আমরা কি পেলাম? এই খুব সহজেই এই দুইটা যোগফল বের করতে পারলাম। কিন্তু যদি একটা একটা করে যোগ করতাম, 10 তারপর 16 12 এইভাবে যোগ, তারপর আবার এগুলো প্রত্যেকটা যোগ করতে অনেক সময় লাগতো। কিন্তু এসডি ব্যবহার করে এই যোগ করার ফলে তোমার কিছুটা না, বেশ কিছু সময় কম লাগে। তোমাদের ওইটা প্রথমে করতে হবে, করার পরে ভাবে যোগটা করবা, তাহলে সময় কম লাগবে। তাহলে এই ক্ষেত্রে জ্যামিতিক গড় জিএম সমান অ্যান্টিলগ, জিএম সমান অ্যান্টিলগ 1/N সামেশন FI লগ xi, এটা হলো এর ক্ষেত্রে জ্যামিতিক গড়ের সূত্র। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ হবে, যে হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক যে বাড়ির কাজ হবে, ওই এদিকে তো দেখতে পাবা না, দেখ পরে আমি বাড়ির কাজ দিচ্ছি। তাইলে এখন এই মানটা, তাইলে অ্যান্টিলগ অফ 1/N, 1/N মানে 1/56 গুণন 44.2743। এখন এই মানটা আমরা তাহলে এটাকে ভাগ করব, ভাগ 56 দিয়ে ভাগ করলে আসছে, তাহলে অ্যান্টিলগ এটা ভাগ ফলটা এসছে 0.7906। এখন অ্যান্টিলগ শিফট তারপরে লগ টিপার পর 0.7906 সমান টিপলে এটার মান পেলে 6.1745। এইভাবে তোমরা তাহলে দেখো যে গ্রুপ ডাটার ক্ষেত্রেও আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারলাম। আর তোমাদের যেটা আমি হোমওয়ার্কের কথা বলছিলাম, যে তোমাদের হোমওয়ার্ক হবে যে তোমরা এটা করে নিয়ে আসবে, যে জিএম সমান অ্যান্টিলগ অফ 1/N সামেশন FI লগ xi। এইটা তোমরা প্রমাণ করে নিয়ে এসে তোমাদের এটা বাড়ির হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমার ইয়েতে আসতে পারে, তোমার মানে ক্ষয় দিতে পারে, যেটা সমান এটা হয় ব্যাখ্যা করো। ক্ষয় যদি বলে এটা সমান এটা হয় ব্যাখ্যা করো, অথবা তোমার উদ্দীপকে বলে দিল যে এক্স মানে কোনো একটি গণসংখ্যা নিবেশনের n সংখ্যক মান x1 x2 আপ টু xn এবং পর্যায়ক্রমিক গণসংখ্যা f1 f2 আপ টু fn। পরিসংখ্যানের স্যার বললেন যে জিএম সমান এটা হয়, পরিসংখ্যানের স্যার বললেন যে জিএম সমান এটা হয়, দিয়ে তারপরে ঘয়ে বলল যে পরিসংখ্যান স্যারের বক্তব্যের সত্যতা যাচাই করো অথবা যথার্থতা মূল্যায়ন করো, এরকম প্রশ্ন আসতে পারে। কাজে এটা ভালোভাবে তোমরা শিখবা। এবং এই যে অঙ্ক মানে বিভিন্ন ধরনের তথ্যের ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় কিভাবে নির্ণয় করব, সেই পদ্ধতিগুলা আমরা আজকে শিখলাম। এখন যদি শ্রেণীকৃত তথ্য থাকে, তাহলে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এখানে যেমন এক্স এর মান দেওয়া আছে 3 5 7 9 11 13 এরকম মান দেওয়া আছে। আর যদি শ্রেণীকৃত তথ্য হয়, সেই শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে শ্রেণীকৃত তথ্য হলে পারে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আগে
বের করে নিতে হবে। শ্রেণীকৃত তথ্য যদি হয় সেই ক্ষেত্রে একই নিয়ম, একই সূত্র। আমি একটু জাস্ট দেখাবো, তোমাদের বাড়ির কাজ বই থেকে এই টাইপের যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা করে নিবা। হ্যাঁ, এগুলো তোমরা যে যদি এরকম শ্রেণী ব্যবধান দেওয়া আছে, শ্রেণী ব্যবধান দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, তখন আমরা করব কি, মধ্যবিন্দু নির্ণয় করে নিব, মধ্যমান এক্স বের করে নিব। আমরা এক্স আই বের করব, করার পর আমরা এফ আই লগ এক্স আই এর কলাম আমরা বের করব। যেমন ধরো যেখানে আছে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, এরকম তথ্য তোমার দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন দেওয়া আছে। এবং গণসংখ্যা ধরো এখানে 12 দেওয়া আছে, 12 দেওয়া আছে, এখানে 14 দেওয়া আছে, এখানে 17 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, এখানে 6, 4 আর 2, এরকম গণসংখ্যা নিবেশন দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করব কিভাবে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, স্কুলে আমি আছি, প্রিন্সিপাল স্যার আসেনি। আসবেন আপনি নাকি? না, আসেননি। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ও সোমবারে আসার কথা বলেছিল। ও না, সোমবার তাহলে ভুলে গেছে তাহলে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখি। তো এখন তাহলে 55, তারপর 65, তারপরে 75, 75, 85, 95, এই মানগুলো আমরা পেলাম। এই ক্ষেত্রে আমরা কিভাবে জ্যামিতিক গড় নির্ণয় করবো এটা আমি আর তোমাদের নতুনভাবে আমি বলবো না, তোমরা নিজেরা করবা, জ্যামিতিক গড় নির্ণয় করবা। কারণ এখানে আগে এক্স দেওয়া ছিল, ওই এক্স এখন এখানে এটা, এই এক্স ব্যবহার করবা, ওটা গণসংখ্যা দেওয়া আছে আগের নিয়মে, এরপর তোমরা আগের নিয়মেই তোমরা জ্যামিতিক গড় নির্ণয় করবা। আমাদের অঙ্কীয় পরিমাপ আর একটা আছে, সেটা আজকে আমি বলে শেষ করে দেবো আর কি। আর পরের দিন আর যা আছে এই অধ্যায়ের, মানে গাণিতিক গড়ের বিভিন্ন ধর্ম আছে, সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি এই পরিমাপগুলো নির্ণয় করা মানে শেষ করব। তাহলে এরপরে ছিল আমাদের তরঙ্গ গড়, তরঙ্গ গড় বা উল্টানো গড়, তরঙ্গ গড় বা উল্টানো গড়, এর ইংরেজি হলো হারমোনিক
হারমোনিক মিন, হারমোনিক মিন তরঙ্গ গড়। তাহলে এই তরঙ্গ গড় কাকে বলে? মানে তরঙ্গ, আসলে তরঙ্গ গড়কে কোনো মানে বাংলায় আসলে হারমোনিকের বাংলা কেউ করছে তরঙ্গ, কেউ করছে উল্টানো, কেউ করছে পাল্টানো, কেউ করছে বিপরীত। আসলে হারমোনিকের মানে হলো বিপরীত। বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। উপাত্তের মানগুলোর বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। উপাত্তের এখানে আবার শর্ত হলো, এখানে শর্ত হচ্ছে অশূন্য মান বিশিষ্ট, এখানে কোনো শূন্য থাকা যাবে না। কোনো মান যদি শূন্য হয় তাহলে এই তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না। তাই এর সংজ্ঞাটা হচ্ছে যে উপাত্তের মান, অশূন্য মান বিশিষ্ট উপাত্তের মানগুলোর বিপরীত মানের গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। এখন এই বিপরীত মান কথাটা বলছি, তোমরা কি বিপরীত মান বলতে কি বুঝো সেটা কি বলতে পারো? আমি যদি বলি 6-এর বিপরীত মান কত? 6-এর বিপরীত মান কত? 6-এর বিপরীত মান কত? পারো? 6-এর বিপরীত মান কত বলতে পারো? ছয়ের বিপরীত মান কত? 1/6। 7-এর বিপরীত মান হচ্ছে 1/7। 9-এর বিপরীত মান হচ্ছে 1/9। তাই বলা হচ্ছে, তবে 0-এর বিপরীত মান নির্ণয় করা যায় না, তাই এখানে কোনো মান শূন্য হওয়া যাবে না। কোনো মান যদি শূন্য হয় তাহলে আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না। তাহলে কি বললাম? যে উপাত্তে অশূন্য মান বিশিষ্ট কোনো উপাত্তের বিপরীত মানের গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। ধরো যে মানগুলো যদি x1, x2, x3 আপ টু xn এইগুলা যদি আমাদের মান হয়, তাহলে x1-এর বিপরীত মান হচ্ছে 1/x1, x2-র বিপরীত মান হচ্ছে 1/x2, x3-র বিপরীত মান হচ্ছে 1/x3 আপ টু xn-এর বিপরীত মান হচ্ছে 1/xn। তাহলে এগুলো পেয়ে গেলাম আমরা বিপরীত মান। তাহলে এই বিপরীত মানের যদি গড় নির্ণয় করতে চাই, গাণিতিক গড় মানে কি? যোগ করব, করে n দেয়া ভাগ করব। এটা পাইলাম কি? বিপরীত মানের কি পাইলাম? আমি বিপরীত মানের গড় পাইলাম, বিপরীত মানের গড় পাইলাম। এইটার আবার বিপরীত মান নির্ণয় করব, এটার আবার বিপরীত মান নির্ণয় করব। বিপরীত মান মানে মাইনাস পাওয়ার দিলেই হয়ে যায় আর কি। তাহলে অর্থাৎ এটাকে আমরা সহজভাবে বলতে পারি যে বিপরীত মানের গড় 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস আপ টু 1/xn, তার এটা ডিভাইডেড বাই, তাহলে এই গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। এটাকে যদি আমরা উল্টে নিই সহজভাবে সূত্রটা হয়ে যায় এরকম, 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস আপ টু 1/xn। এটা হলো তরঙ্গ গড়। যেমন ধরো যে তোমার উপাত্তের মানগুলো 3, 5, 7, 3, 5, 9, 11,
7, 13 এই মান যদি হয়, তাহলে এই মানগুলা তরঙ্গ গড়ের ইংরেজি হারমোনিক মিন, তাই এটাকে সংক্ষেপে লিখি HM। HM সমান সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা যেহেতু সংখ্যা আছে, তাহলে আমরা এখানে 6 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1/5 প্লাস 1/9 প্লাস 1/11 প্লাস 1/7 প্লাস 1/13 এই মানটা ক্যালকুলেশন করলেই আমরা তরঙ্গ গড় পেয়ে যাব। তাহলে তরঙ্গ গড় কাকে বলে বললাম, যে অশূন্য মান বিশিষ্ট অশূন্য মান বিশিষ্ট কোনো উপাত্তের মানগুলোর বিপরীত মানের গড়ের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে। এবং তরঙ্গ গড় কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা দেখালাম। এবার যদি এটা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এটা, আর যদি বিন্যস্ত তথ্য, তাহলে আমাদের আসলে তরঙ্গ গড়ের সূত্রটা কি দাঁড়ালো? তাহলে তরঙ্গ গড়ের সূত্রটা আমাদের দাঁড়ালো যে তরঙ্গ গড়ের সূত্র হলো HM সমান n বাই সামেশান I সমান 1 up to n 1/xi। এটা হলো তরঙ্গ গড়ের সূত্র। আর যদি গণসংখ্যা থাকে, যদি বিন্যস্ত তথ্য হয়, সেই ক্ষেত্রে তরঙ্গ গড়ের সূত্র হলো HM সমান n বাই সামেশান I সমান 1 up to n fi বাই xi। এই তোমার আর এই সূত্রগুলো আমি তোমাদের করে দেখাবো না। এই সূত্রের সাহায্যে তোমরা তরঙ্গ গড় নির্ণয়, মানে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রেও তোমরা তরঙ্গ গড় নির্ণয় করবা, করে দেখবা যে তরঙ্গ গড় নির্ণয় করতে পারো কিনা। কোনো প্রবলেম হলে আমি তো তোমাদের জন্য আছি, সবসময় আছি তোমাদের সহযোগিতার জন্য। কাজে তোমাদের তাহলে আমি আজকে কি বললাম? তাহলে আজকে বললাম জ্যামিতিক গড় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। তরঙ্গ গড় কাকে বলে, তরঙ্গ গড় নির্ণয় করার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আর জ্যামিতিক গড় কখন নির্ণয় করা যায় না, এটা কি বলেছি? যে জ্যামিতিক গড় কখন নির্ণয় করা যায় না, এটা কি বলেছি? দেখো, যে জ্যামিতিক গড় বা গাণিতিক গড় বা জ্যামিতিক গড় বা তরঙ্গ গড় নির্ণয় করলে আমরা প্রত্যেকটা মান, আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে গেলে প্রত্যেকটা মান যোগ করতে হয়। তাহলে সুতরাং যদি বলি যে গাণিতিক গড় কখন নির্ণয় করা যায় না, তাহলে আমরা বলবো কোনো মান অজানা থাকলে গাণিতিক গড় নির্ণয় করা যাবে না। আবার খোলা শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট যদি গণসংখ্যা নিবেশন হয়, সেই ক্ষেত্রেও গাণিতিক গড় নির্ণয় করা যায় না। জ্যামিতিক গড় বলেছি কোনো মান যদি নেগেটিভ হয়, যদি উপাত্তের কোনো মান ঋণাত্মক হয়, তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, 1 নম্বর। 2 নম্বর, কোনো মান যদি 0 হয়, তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। খোলা শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে নির্ণয় করা যায় না। কোনো মান অজানা থাকলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। তরঙ্গ গড় কখন নির্ণয় করা যায় না? উপাত্তের কোনো মান যদি 0 হয়, তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। খোলা শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে নির্ণয় করা যায় না। আর কোনো মান অজানা থাকলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। তাহলে আমরা আজকে আমরা আলোচনা করলাম কেন্দ্রীয় প্রবণতার অঙ্কীয় পরিমাপগুলো, মানে গত ক্লাস আর আজকের ক্লাস নিয়ে আমরা কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ নিয়ে আমি আলোচনা করলাম, এবং এই পরিমাপগুলা কিভাবে নির্ণয় করা যায় সেটা নির্ণয় করলাম, এবং কোন ক্ষেত্রে কোন পরিমাপ নির্ণয় করব সেটা তোমরা একটু দেখে নিবা। আর কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, কখন তরঙ্গ গড় নির্ণয় করা যায় না, কখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না, কখন মধ্যমান নির্ণয় করা যায় না, কখন প্রচুরক নির্ণয় করা যায় না, কখন গাণিতিক গড় অপেক্ষা জ্যামিতিক গড় উত্তম
নির্ণয় করা উত্তম, কখন তরঙ্গ গড় গাণিতিক গড় অপেক্ষা উত্তম, কখন মধ্যমা গাণিতিক গড় অপেক্ষা উত্তম, কখন প্রচুরক গাণিতিক গড় অপেক্ষা উত্তম, এই প্রশ্নগুলা দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে। এইগুলা হলো তোমাদের হোমওয়ার্ক। এই প্রশ্নগুলা অবশ্যই তোমরা রেডি করবা। বলা যায় না তোমাদের যদি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য যদি তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে আসে, তাহলে আমি এই যে হোমওয়ার্কগুলা বললাম, এই হোমওয়ার্কগুলাই হয়তো তোমাদের হয়তোই করতে পারে। কাজে তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলা তোমরা রেডি করবা। তো আজকে আর তোমাদের ক্লাস দীর্ঘায়িত করতে চাই না। হ্যাঁ, তোমরা আবারও তোমাদের এই শীতের সকালে লেপ মুড়ি দিয়ে তোমাদের থাকার কথা, কিন্তু লেপ মুড়ি দিয়ে না থেকে তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্নেহ জানাচ্ছি। তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, গুরুজন যারা আছে তাদের প্রতি সালাম জানাচ্ছি। আমার সালাম তাদের পৌঁছায় দিবা। আর তোমার বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে তারাকে আমার জন্য দোয়া করতে বলবা, যেন এই মহামারী থেকে আমি আমার পরিবারকে নিয়ে সুস্থ থাকতে পারি, নিরাপদ থাকতে পারি। হ্যাঁ, আল্লাহ যেন এই তৌফিকটুকুই দেয়। যে কয়দিন বেঁচে আছে আল্লাহ যেন সুস্থভাবে বেঁচে রাখে। হ্যাঁ, আর যেন আমাকে আল্লাহর ইমানের সাথে মরতে পারি। এই জন্য তোমার অভিভাবক সহ তোমরা সকলেই আমার জন্য দোয়া করবা। এই বলে আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।